খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ডাক্তার জাহিদ। বিদেশে নেওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া মাহফিল। যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত, অচপেনে স্বাক্ষরিত বাইডেনের সব নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প। এবং ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন আনছে ইতালির সরকার। শ্রমিকদের জন্য সহজ হলেও পারিবারিক ভিসা পেতে সময় লাগবে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস। সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা 3 দিন ধরে স্থিতিশীল আছে। মেডিকেল বোর্ড গ্রিন সিগন্যাল দিলেই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এর আগেও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়েছে 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কখনো হয়েছে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, কখনো 2-1 দিন থেকে ছেড়েছেন হাসপাতাল। তবে এবারের হাসপাতালে আসাটা অনেক বেশি উদ্বেগ, উৎকণ্ঠার। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে বসেছে মেডিকেল বোর্ড। একঝাঁক রোগের ধকল নিয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। আর বাইরেও যেন অপেক্ষা শেষ হয় না নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের। শনিবার রাতে বেগম জিয়ার সর্বশেষ অবস্থা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। সরকারের পক্ষ থেকে পাশে থাকার ঘোষণা এসেছে। খোঁজ খবর নিতে হাসপাতালে ভিড় করেছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শনিবার সকালে দেখতে আসেন এনসিপি নেতারা। হাসপাতালে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন তারা। পরে সাংবাদিকদের জানান বিএনপি প্রধানের অবস্থা এখনো সংকটাপন্ন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। প্রত্যেকটা দলের মানুষ ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই। এখন বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিকেলে হাসপাতালে বেগম জিয়াকে দেখতে আসেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। তিনি জানান শারীরিক অবস্থার উন্নতি হলে বিএনপি নেত্রীকে বিদেশে নেওয়া হবে। বিদেশে নেওয়ার মতন শারীরিক অবস্থা এখনো হয় নাই, হলে তখন বিবেচনা করা হবে ওনাকে কোথায় নেওয়া হবে। এবং এখানে অপশনস আর মেনি। এটা সিঙ্গাপুর হতে পারে, সৌদি আরব হতে পারে, ইউকে হতে পারে, ইভেন চাইনিজ গভর্নমেন্ট হ্যাজ অলসো অফার্ড অল দেয়ার সার্ভিসেস। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের অসংখ্য কেন্দ্রীয় নেতা বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান। তিনি খুব সংকটাপন্ন অবস্থা থেকে তার সংকট যে কেটে উঠেছে, তিনি যে শঙ্কামুক্ত সেটা বলতে পারবো না। দেশের পট পরিবর্তনের পর বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হয় চিকিৎসার জন্য। এখন আবারও চলছে সেই চিন্তা ভাবনা। তবে শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় এখন বেগম জিয়াকে কোথাও নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন বিএনপি নেতারা। 2018 সালে কারাগারে যাওয়ার পর নানা রোগে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর অসংখ্যবার হাসপাতালে ভর্তি হন তিনি। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় আইসিইউ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যান বিএনপি চেয়ারপারসন। নেতাকর্মীদের প্রত্যাশা এবারও সংকটাপন্ন অবস্থা থেকে হাসি মুখে বাড়ি ফিরবেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ, তবে শারীরিক অবস্থার উন্নতি হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গুলশানে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার আহ্বান জানান মির্জা ফখরুল। তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন। যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মালয়েশিয়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়ালালামপুরের বাইতুল মোকাররম মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ সহ অনেকে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইকরামুল হক। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারা। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা সবার আগে, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে কথা বলেন তিনি। বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে। আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে ফেসবুক পোস্টে এই অনুরোধ জানান তিনি। বলেন, দল মত নির্বিশেষে দেশের সবাই আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন, প্রধান উপদেষ্টাও প্রার্থনা করেছেন। পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। ফেসবুকে তিনি লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ ও স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, তবে সবার মতো তা বাস্তবায়নের ক্ষেত্রে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণে নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। প্রেস সচিব ফেসবুক পোস্টে বলেন, তারেক রহমান উল্লেখ করেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, তবে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। প্রেস সচিব আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এরই মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ USCIS এর পরিচালক জোসেফ এডলো এ তথ্য নিশ্চিত করেন। 27 নভেম্বর ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সেনাকে গুলি করেন আফগানিস্তান থেকে আসা এক অভিবাসী। এতে এক সেনার মৃত্যু হয়। এই ঘটনার পরই দেশটিতে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। তার প্রশাসনের কঠোর অবস্থানকে কেন্দ্র করে দেশটিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। জো বাইডেনের শাসনামলে অটো পেনে স্বাক্ষরিত 92% নির্দেশ এবং নথি বাতিল ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। এসব নথির কোনোটাই বৈধ নয়। পাশাপাশি হুঁশিয়ারি দেন, সাবেক প্রেসিডেন্ট এ কথা অস্বীকার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডেমোক্রেটিক পূর্বসূরিদের সঙ্গে বিশেষ করে জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা বরাবরই বিদ্বেষপূর্ণ। বিভিন্ন সময় বাইডেনকে তার বয়স নিয়ে বিদ্রূপ করেছেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্টের শাসনামলে তার অটো পেন ব্যবহার নিয়েও একাধিকবার ট্রল করেছেন তিনি। এবার জো বাইডেন হোয়াইট হাউসে থাকাকালীন তার জারি করা সব আদেশ বাতিল করলেন ট্রাম্প। তার দাবি, সাবেক প্রেসিডেন্টের অটোপেনে স্বাক্ষরিত নির্বাহী নির্দেশগুলোর কোনোটাই বৈধ নয়। তিনি মনে করেন হোয়াইট হাউসের কর্মীরা ডেমোক্রেট নেতার বেশি বয়সজনিত দুর্বলতাকে কাজে লাগিয়ে নীতিমালা বিষয়ক নথিতে তার অনুমতি ছাড়া স্বাক্ষর করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ বার্তা দেন ৭৯ বছর বয়সী ট্রাম্প। সতর্ক করেন, ডেমোক্রেট দলীয় বাইডেন এই কথা অস্বীকার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তবে গেল জুনে ট্রাম্পের এক কটূক্তির জবাবে জো বাইডেন সাফ জানিয়েছিলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ক্ষমা, নির্বাহী আদেশ, আইন প্রণয়ন সহ সব বিষয়ে সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন। অটোপেন হলো একটি স্বয়ংক্রিয় স্বাক্ষরকারী যন্ত্র যা বহু বছর ধরে হোয়াইট হাউসে ব্যবহার হয়ে আসছে। অনেক সময় মার্কিন প্রেসিডেন্টকে অনেক নথিতে স্বাক্ষর করতে হয়। একসঙ্গে এত নথিতে স্বাক্ষর করা একজনের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তখন অটোপেনে স্বাক্ষর করা হয়। ডোনাল্ড ট্রাম্প নিজেও বিশেষ করে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন এই যন্ত্র ব্যবহার করেছেন। আসমা তুলি, নিউজ 24। ভিসা নীতিতে এবার পরিবর্তন আনতে যাচ্ছে ইতালি সরকার। শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হলেও পারিবারিক পুনর্মিলন ভিসা পেতে সময় আরও বাড়বে বলে জানা গেছে। এমনকি দীর্ঘদিন বৈধভাবে কাজ করেও যারা মালিক পাননি তাদের বিষয়ে নতুন করে ভাবছে সরকার। ইতালি থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রমিকদের কথা মাথায় রেখে এবার ভিসা নীতিতে পরিবর্তন আনছে ইতালি সরকার। গণমাধ্যমের তথ্য বলছে, সম্প্রতি দেশটির পার্লামেন্টে লেগা সমর্থিত দলের আবেদনের ভিত্তিতে ভোট প্রদান অনুষ্ঠিত হয়, যেখানে এর পক্ষে বেশি ভোট পড়ে। নতুন নিয়ম অনুযায়ী ইতালিতে পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বৈধ স্ত্রী, স্বামী এবং নাবালক সন্তানরা। এছাড়াও পারিবারিক পুনর্মিলন ভিসার নুল্লাওয়াস্তা প্রদানের সময়সীমা ৯০ দিন থেকে ১৫০ দিন পর্যন্ত করা হয়েছে। আর শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হয়েছে নতুন এই নিয়মে। বর্তমানে অভিবাসী আইনে অনেকটা পরিবর্তন এসেছে। ইতালির আইনটা অনেক কঠিন হয়েছে, যেখানে অভিবাসীদের জন্য যেমন আগে বাবা মাকে নিয়ে আসতে পারতো, কিন্তু এখন সেই ক্ষেত্রে শুধু স্ত্রী এবং ১৮ বছরের নিচের সন্তানদের আনা যাবে, কিন্তু বাবা মাকে আনা যাবে না। এই আইনটি সম্প্রতি পাশ করা হয়েছে। এটাতে আসলে আমাদের অনেকেই আমরা উদ্বিগ্ন প্রবাসীরা। আর শিক্ষা কর্মসূচি শেষ করার পর ভিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা পরীক্ষামূলকভাবে ১ বছর করা হয়েছে, যা ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। আগামীতে যারা শ্রমিক ভিসায় ইতালিতে আসতে চাচ্ছেন তাদের ৩০ দিনের মধ্যে নুলুস্তা প্রদানের জন্য বলা হয়েছে এবং পারিবারিক ভিসার জন্য ৯০ দিন থেকে বাড়িয়ে ১৫০ দিনের মধ্যে প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে মানব পাচার বা অবৈধ শ্রম শোষণের শিকার ব্যক্তিদের এখন থেকে ৬ মাসের বদলে ১২ মাসের জন্য বৈধতা প্রদানের কথা রয়েছে নতুন এই আইনে। আর ২০২৮ সাল পর্যন্ত প্রতি বছর সর্বোচ্চ ১০,০০০ বিদেশি শ্রমিককে কোটার বাইরে বিশেষ অনুমতিতে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কানাডায় সংবাদ সম্মেলন করল বাংলাদেশি রিয়েলেটর্স ইন কানাডা বিআরসি। ১২ ডিসেম্বর বিআরসি নাইট 2025 উপলক্ষে টরন্টোর ড্যানফোর্থ এভিনিউর স্বাদ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। এ সময় উপস্থিত ছিলেন বিআরসির নেতৃবৃন্দ ছাড়াও অনেকে। সম্মেলনে বিআরসি নাইট 2025-এর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানে, যেখানে শিল্পী হিসেবে থাকবেন বাংলাদেশের প্রতীক হাসান, ভারতের সারেগামা শিল্পী সুমনা গাঙ্গুলি, বাদ্যযন্ত্রে রূপতনু শর্মা, সাউন্ডে ডিজে ইমন, নৃত্যশিল্পী তাপস দেব, নয়ন এবং বিন্দি। এছাড়াও থাকবেন তরুণ প্রজন্মের শিল্পী ফাবিয়ান। অনুষ্ঠানে উপস্থাপনা করবেন অজন্তা চৌধুরী। কুয়েতে বাংলাদেশ ইউথ ফেস্টিভ্যাল বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এর আয়োজনে ছিল বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। আলরাই ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার AKM ফরহাদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মীর মোশাররফ হোসেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার্দী, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সহ অনেকে। এইবারের টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের 10টি দল অংশ নিয়েছে। এবারে ZSRM নির্বাচনের পথে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মক ভোটের পর ভোট কেন্দ্র বা ভোট কক্ষ বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। আর এর মধ্য দিয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, ভোট গ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করল ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করে নির্বাচন কমিশন। শনিবার সকাল 8টা থেকে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের মহড়া চলে বেলা 12টা পর্যন্ত, যেখানে জাতীয় ভোট ও গণভোট দেওয়ার সুযোগ পান 500 জন ভোটার। ভোটের মহড়ায় প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সবাই থাকলেও রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতীক ছিল ডামি। স্বল্প পরিসরে ভোট দিতে পেরে খুশি ভোটাররাও, তবে গণভোট নিয়ে সংশয় কাটেনি ডামি ভোটারদের। গণভোট তো মানে বুঝি না, এই জন্য জিজ্ঞেস করতেছে আরেকজন যে গণভোট কিভাবে হয়। জানি শুধু যে ভোটের জন্য আনছে, আমি কিভাবে ভোট দেবো সেটা জানি না। গণভোটের 4টি প্রশ্ন আছে, সেখানে আমরা হ্যাঁ না ভোটকে চিহ্নিত করব। আগে যদি সব দেখে নাই তাহলে শুধু হ্যাঁ না সে সিলটা দিয়ে দিলে সেখানে সময় লাগবে না। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ভালোই আছে। আজকে যে পরিবেশটা তৈরি আছে, এরকম পরিবেশ থাকলে সবাই ভোট দিতে আসবে। ভোট কেন্দ্রে ছিলেন কথিত প্রার্থী ও পর্যবেক্ষকরাও। ভুয়া ভোটারও দেখানো হয় এই মক ভোটিংয়ে। কোনো কোনো ভোটার তাদের ভোট অন্য কেউ দিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আমি ভোটার বিদায় তো আমি যাচ্ছি, কিন্তু আমার ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে, এটা জাল ভোট। এটা আমাদের একটা মহড়া, ঠিক আছে? তো মহড়ায় আমরা রিয়েল ভোটেও যেহেতু এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের সিনারিও আমরা রেখেছিলাম। আমরা মডেল হিসেবে ভোটারদের কাছে ভোট চাচ্ছি। উৎসমগ্র হোক, সেটা হলো আমার যে কাম্য, মানুষ উৎসাহ নিয়ে ভোট দেয়। I saw that everything seemed very smooth. I think the point of this exercise is to identify any problems in advance. মক ভোট পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার জানান, গণভোট নিয়ে প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। এছাড়াও সিসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে তফসিল। হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। নির্বাচন কমিশন জানায়, আধা বেলা ভোট হলেও ভোট দিতে কত সময় লাগে এবং ব্যবস্থাপনায় কি কি ধরনের বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তা পর্যালোচনা করা হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের ভূমিতলে থাকা 3টি টেকটনিক প্লেটের সাবডাকশন জোন ভয়াবহতম ভূমিকম্পের প্রধান ক্ষেত্রগুলোর একটি। ভূতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া মনে করেন, সম্প্রতি দেশে হয়ে যাওয়া ভূমিকম্পগুলো সাধারণ ঘটনা, তবে বড় ধরনের কম্পন হতে পারে যে কোনো সময়, যার নজিরও আছে ইতিহাসে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ মামুন। সপ্তাহখানেক ধরে দেশ জুড়ে ভূমিকম্প আতঙ্ক অনুভূত হয়েছে। বেশ কটি কম্পন ঘটেছে, অন্তত 10 জনের প্রাণহানি ও শতাধিক ভবনে ভাঙন ফাটলের ঘটনা। আশেপাশে বড় বড় বিল্ডিং এ কাজ চলতেছে হইতেছে, এইগুলি যে এখন যদি সেফটি যে কাজ না করে কোন সময় আবার কি ঘটে। নিয়ম না মানার কারণে অনেক বিল্ডিং সহজেই ধসে যায়, ফাটল হয়ে যায়। সেফটি থাকতো তাহলে হয়তো আমরা এরকম দুর্ঘটনা দেখতাম না। একের পর এক ভূমিকম্প নরসিংদীতে উৎপত্তি হইতেছে, এবং আমাদের জন্য তো জনজীবনের জন্য এটা হুমকি স্বরূপ এবং আতঙ্ক। বাংলাদেশ ভূখণ্ডের গভীরে 3টি প্রধান টেকটনিক প্লেটের সংঘর্ষ চলছে হরদম। পূর্ব দিকে বার্মিজ সাবপ্লেট, পশ্চিমে ইন্ডিয়ান আর উত্তরে ইউরেশিয়ান প্লেট। ইন্ডিয়ান প্লেটের অংশ দুদিকেই তলিয়ে যাচ্ছে, একদিকে বার্মিজ সাবপ্লেটের নিচে, অন্যদিকে ইউরেশিয়ান প্লেটের নিচে। আমাদের যেই ভৌগোলিক অবস্থানটা, সেটা তো বললাম যে একটা আর্থকুইক
সংগঠিত হওয়ার উৎসের কাছাকাছি, তাহলে সেখানে সঞ্চিত শক্তি তার দুর্বল জায়গাগুলো, যেমন যেই ফল্ট জোনের কথা বলি আমরা, ডাউকি ফল্ট উত্তর পাশে, এবং আমরা সাবডাকশন জোনটা মানে সাবডাক্টিং প্লেটের একটা বিরাট অংশ আস্তে আস্তে গভীরে তলিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে সাধারণ ঘটনা হিসেবেই দেখছেন ঢাবির ভূতত্ত্ব বিভাগের এই অধ্যাপক। তবে বড় ধরনের কম্পন যে কোনো সময় হতে পারে সেই সতর্কবার্তাও দিয়ে রাখছেন তিনি। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা কুমিল্লার মাঝামাঝি মেঘনা নদী অববাহিকা ফলো করে একেবারেই আমাদের বে অফ বেঙ্গল পার হয়ে যাওয়া সুমাত্রা সুন্দর ট্রেঞ্চ পর্যন্ত যে বিস্তৃত একটা জোন, যেখানে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশ, দ্যাট ইজ বার্মিজ সাবপ্লেটের নিচে ক্রমান্বয়ে তলিয়ে যাচ্ছে, সেই বরাবর একটা সাবডাকশন জোনের কথা বলা হচ্ছে। সেটা একটা বড় উৎস। দেশের উত্তরাঞ্চলে ডাউকি ফল্ট এবং টাঙ্গাইলের মধুপুরেও সক্রিয় ফল্ট আছে। শীতলক্ষ্যা নদীর তীরে ভূগর্ভস্থ চাপও জমেছে দীর্ঘদিন ধরে। তাই রাজধানী সহ আশেপাশের এলাকায় বড় ভূমিকম্পের ঝুঁকি অস্বীকার করা যায় না বলছেন ভূতত্ত্ববিদরা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। কালই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।